নমস্কার। শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই সময় অপেক্ষা করেন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, এবং আমাদের প্রতিদিনকার কথাগুলো যদি আপনাদের কাছে পৌঁছয় তাহলে আমরা সত্যি অর্থেই এও ভাবি মনে মনে যে আপনারাও আপনাদের কথা আমাদের কাছে পৌঁছবেন। আর এই দুইয়ের মধ্য দিয়ে আমরা যে সেতু পারাপার করি, সেই সেতু পারাপারে আসলে জীবনকে ভালোবাসার কথা থাকে প্রতিদিন। আমরা এই স্টুডিওর ভেতরে প্রত্যেক দিন আশার কথা বলি, আলোর কথা বলি, বেঁচে থাকার কথা বলি। আমরা কখনো গানে গানে, কখনো সুরে সুরে, কখনো অতিথিদের এনে জীবনকে কিভাবে আরো রঙিন করা যায়, সুন্দর করা যায়, চারপাশকে আরো কিভাবে ভালো রাখা যায় তা নিয়ে কথা বলি। শুভ্ররাত্রির প্রত্যেকটি আয়োজন মানুষ এবং মানবিকতাকে নিয়ে কথা বলতে চায়। আমাদের প্রতিদিনকার আয়োজনে আপনারা জুড়ে জুড়ে থাকেন, এবং আপনারা থাকেন বলেই আমরা এই ভরসাটুকু পাই যে পরের দিন আরেকটি বিষয় নিয়ে, আরেকটি ভাবনা নিয়ে আপনাদের দরবারে হাজির হব। আজ যথারীতি হাজির হলাম, এবং আজকেও আমাদের বিষয় জীবনকে ভালোবেসেই। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের রাজ্যে এইচআইভি এইডস রোগটি তার মতো করে কিন্তু ডালপালা ইত্যাদি ছড়াচ্ছে। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা তারা আক্রান্ত হচ্ছেন, এবং তাদের মধ্যে অনেকেই শিরাপথে মাদক নিচ্ছেন। ইতিমধ্যেই এই স্টুডিওতে বসে বহু ডাক্তারবাবুরা নানা সময় নানাভাবে তাদের প্রেক্ষাপট এবং তাদের বাস্তবিক জীবন অভিজ্ঞতা নিয়ে যখন কথা বলেছেন, তখন এই বিষয়গুলো বারবার উঠে এসছে। আমাদের আজকের এই আলোচনাতেও আমরা চাইছি আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে এই বিষয়টি রাখি, এই বিষয়টি নিয়ে কথা বলি। প্রসঙ্গত আপনাদের বলতে হয়, আজকেই শহরের সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে আমরা দেখেছি যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানে আমাদের এ রাজ্যের প্রায় প্রতিটি জেলা থেকে বিভিন্ন স্তরের সাংবাদিকরা তারা এসছেন। কেউ কেউ ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করেন, কেউ প্রিন্ট মিডিয়াতে কাজ করেন, কেউ ওয়েব মিডিয়াতে কাজ করেন। যারা এসছেন তারা সকলে মিলে সেখানে বসে এই আমি বলবো যে সচেতনতামূলক আয়োজনটি করা হয়েছিল। সেখানে তারা তাদের অভিজ্ঞতা ভাগ করেছেন এবং শুনেছেন যে আসলে আমাদের রাজ্যে আজকের তারিখে এইচআইভি এইডস এর প্রাসঙ্গিকতা কি এবং এর মূল জায়গাগুলো কি। এই রকম একটি অবস্থানে আমরা এও দেখলাম আজকের এই আয়োজনে এই প্রজন্মের এক তরুণ, তিনি একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন আফটারম্যাথ বলে, সেটি কিন্তু আজকে সেই অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে। বিরাট রায় চৌধুরী সেই ডকুমেন্টারি বা ফিল্ম আমরা যাই বলি না কেন, তার নির্দেশক। তিনি ইনজেক্টিং ড্রাগ ইউজার যারা, প্রধানত তাদেরকে নিয়ে, যারা অসময়ে নেশার কবলে পড়ে যায় তাদেরকে নিয়ে যে তথ্যচিত্রটি নির্মাণ করেছেন, সেটা আজকে সেখানে প্রদর্শিত হয়েছে। অনেকে দেখেছেন, সকলেই দারুণ প্রশংসা করেছেন তার। দপ্তরের ওই উদ্যোগে আসলে আম জনতাকে আরেকবার এই বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে যে এইচআইভি এইডস নিয়ে সচেতনতা প্রয়োজন। এবং আপনাদের প্রত্যেককে বলি, আজকের এই আয়োজনে রাজ্যের সাংবাদিকরা, গুণী সাংবাদিকরা, শ্রদ্ধেয় সাংবাদিকরা, যারা নিজেদের মেধা এবং নিজেদের মননকে প্রতিদিন জনদরবারে ছড়িয়ে দেন, তারা হাজির ছিলেন। তাদেরকে বলা হয়েছে আসলে যে বিষয়গুলো কি। এইচআইভি অ্যাক্ট নিয়ে কথা হয়েছে সেখানে, অর্থাৎ এইচআইভি এইডস নিয়ে যে আইন ইতিমধ্যেই সারা দেশ জুড়ে কার্যকর হয়েছে, ওই আইনটি নিয়ে আলোচনা হয়েছে। সব মিলে এই আয়োজনটিতে সার্বিকভাবে মানুষের যাতে মঙ্গল হয় এবং কল্যাণ হয় তা নিয়ে বিস্তারিত তথ্যাদি তুলে ধরা হয়েছে। এইরকম একটি প্রেক্ষাপটে আপনারা যারা আজকের এই আয়োজন দেখছেন, আপনাদেরকে একটু একটু করে শোনাতে চাইব যে আজকে সেই অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তিনি ছিলেন, প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মা। তিনি কি বলেছেন সেই অনুষ্ঠানেই আমাদের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যিনি অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, তিনি উপস্থিত ছিলেন। অন্যান্য অতিথিরা তারা ছিলেন, তাদের একটু একটু করে বক্তব্য আপনাদের শোনাবো। আমরা চেষ্টা করব আজকের এই অনুষ্ঠান থেকে যদি বিরাট বাবুর সঙ্গে কথা বলা যায়, তিনি নির্দেশক হিসেবে কি কারণে আজকের এই সময়ে দাঁড়িয়ে নেশা এবং ইনজেক্টিং ড্রাগ ইউজ এই বিষয়টিকে তার ক্রিয়েটিভিটির জায়গায় ধরতে চেয়েছেন, সেটাও আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। সব মিলিয়ে আজকের এই আয়োজনে আপনাদের সকলের অংশগ্রহণ আমরা চাইছি। তবে তার আগে একটু শোনাই ডক্টর সঞ্জীব দেববর্মা তিনি আজকের এই আয়োজনে কি বললেন, শুনুন। আজকের যে আজকের যে আয়োজনটা এটা কিন্তু সাফল্য লাভ তখনই করবে when we will be sensitize ourselves when we complete the technical session. Technical session
দেখতে পাচ্ছি কনক বলবে রিগার্ডিং দি বেসিক্স অফ এইচআইভি এন্ড এইডস। আমি যে জিনিসটা ছোট্ট করে বলার চেষ্টা করলাম, কনক সেটা ডিটেলস ভাবে বলবে। দেন ওভারঅল সিনারিও অফ এইচআইভি এইডস বলবে মিস্টার সুব্রজিৎ ভট্টাচার্য, জয়েন্ট ডিরেক্টর TSEX. Subhrajit is working for more than decades in HIV AIDS or TSEX. তো ওর থাকে ভালো সিনারিও of our state in comparing the neighboring states, in comparing the national data. আমার মনে হয় এই জিনিসটা একটু আমাদের জানা দরকার, ও বলবে এটা। দেন ডক্টর বিশ্বেন্দ্র ভট্টাচার্য, প্রিন্সিপাল করেসপন্ডেন্ট অফ টাইমস অফ ইন্ডিয়া, ethical issues, specialized reporting. This is again very sensitive issue. Whenever we talk about briefing or making the public to know, then we have to have a clean and clear-cut idea what should be focused and what is the aim of this publication in the newspaper or letting the people to know and the benefits out of that. So far as this ask is a বিশেষ topic is concerned, HIV AIDS, এটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। মিস্টার মানস আমার বন্ধু বলবে যে ethical issues, specialized reporting. He is having vast experience regarding this profession since more than 2 decades, I know. So this is his specialized subjects. আমি জানি মানস এই জিনিসটাকে he will give the due regards and all of us will be benefited by his deliberation. I think more than that in this inaugural session we should not spend much time because this long list which I have mentioned just now, these are the important issue. So abaru ami Tripura State AIDS Control Society and all the journalist organizations দুজনকেই আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সবার কাছে কিন্তু এটা একটা এমন একটা দিক যেটা মনে হয় যে না এরকম একটা অনুষ্ঠান যেটা অন্য কোনো কিছু নয়, সারা ত্রিপুরার ৪৪ লক্ষ মানুষের জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। হাউ টু প্রিভেন্ট এ dreaded disease. The disease was just like coming up when we are students in the undergraduate. Now at the end of my service tenure, what is the spread and the status, দেখে কিন্তু আমি আতঙ্কিত। তাও দেখি আমরা ত্রিপুরার মানচিত্রে যদি দেখি যে এই রোগের এই অবস্থা, তখন এই মনে একটু ভয় হয়। তো যে জিনিসটা এখানে বলার চেষ্টা করা হয়েছে। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি চন্দ্রিমার কথা বলছিলাম। হ্যাঁ বলুন। চন্দ্রিমা সরকার কথা বলছিলাম। হ্যাঁ বলুন। আজকের এই অনুষ্ঠানটা মূলত আমাদের সংবাদ মাধ্যমের ক্ষেত্রে একটা অনেক বড় দান বলবো আমি। আজকে নিজেও এখানে থাকতে পেরেছি, সেটা সত্যি আমি অনেকটাই আমার সৌভাগ্য মনে করি। কারণ HIV AIDS নিয়ে কোনো ধরনের কর্মসূচি বা কোনো ধরনের এই ধরনের কর্মশালা হলে আমাদের সাধারণত প্রথমেই যে ধারণাটা আসে, ও HIV AIDS সেগুলি কি কি কারণে হয় আমরা তো জানি, এই ধারণাটা এটাকে নিয়ে সচেতন করতে হবে, বাস আমরা তো জানি, এইটুকুতেই কিন্তু আমরা থেমে যাই। কিন্তু এটাকে কিভাবে আরো বাড়িয়ে তোলা, বিশেষ করে আমাদের সংবাদ মাধ্যমের কি ভূমিকা রয়েছে সেখানে কতটুকু আমরা জানি, আমরা অনেকটাই জানি না। আজকে আমার অন্তত সেটা গিয়ে সেখানে মনে হলো আজকে সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে, খবর পরিবেশন করার ক্ষেত্রে আমরা অনেক কিছু জানি না। বিশেষ করে যে তথ্যগুলি সেখানে তোমাকে, যেহেতু তুমি আমার সতীর্থ, তোমাকে তুমি করেই বলছি শুভ্রজিৎ, তুমি যে তথ্যগুলো তুলে ধরলে সেই তথ্যগুলো সম্পর্কে আমরা কতটা সংবাদ মাধ্যমের কর্মীরা সেখানে সচেতন ভাবে আমরা সংবাদ পরিবেশন করি সেটা নিয়ে আমি নিজেও সন্দিহান ছিলাম। এবং আজকে যখন সেখানে নিজে উপস্থিত থাকতে পেরেছি সেখানে দেখতে পেলাম যে আমাদের অনেকটাই সেখানে না জানা রয়েছে।
শুধুমাত্র খবর করলেই হবে না, সেটাকে জানতে হবে এবং তথ্য শেষ কথা বলে সেই জায়গায় সেই বিষয়গুলোকে আজকের এই উদ্যোগটা অনেক ক্ষেত্রেই সাংবাদিকরা লাভবান হয়েছে এবং যে প্ল্যাটফর্মটা শুধুমাত্র এইডস কন্ট্রোল সোসাইটি নয়, পাশাপাশি আমাদের যে দুটো সাংবাদিকদের সংগঠন রয়েছে তারাও এগিয়ে এসছেন, স্বাস্থ্য দপ্তর, সব মিলিয়ে যে একটা যে যৌথ উদ্যোগে একটা কর্মসূচি, আমার মনে হয় খুব স্বাভাবিকভাবেই এটা সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে যেমন কাজ করবে এবং আমরা অনেকটা সমৃদ্ধ হবো। আজকে যেমন আমরা এখানে জানতে পেরেছি, আমরা হোল্ডারের সঙ্গে নিয়ে এসেছি যে একটা রয়েছে, সেই একটা সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিবহাল ছিলাম না। সেই জায়গায় আমার মনে হয় একটা বাড়তি পাওনা হয়েছে আমাদের। আমরা খবর করি কিন্তু কতটুকু জেনে করি, সেই বিষয়গুলো জানা খুব দরকার ছিল এবং এইডস কন্ট্রোল সোসাইটির যে উদ্যোগটা, পাশাপাশি আমাদের সাংবাদিক সংগঠনের যে যৌথ উদ্যোগটা, সেটা খুব দরকার ছিল এই মুহূর্তে সংবাদ মাধ্যমের ক্ষেত্রে। কারণ আমার মনে হয় একজন সংবাদকর্মী হিসেবে সাধারণরা যা পারে না, আমরা বোধহয় সেই জায়গাগুলোতে পৌঁছতে পারি এবং সেই জায়গাগুলোতে পৌঁছতে গেলে এ ধরনের একটা জানার দরকার ছিল, এ ধরনের একটা কর্মশালার দরকার ছিল, যেটা আমাদের খুব সমৃদ্ধ করবে আগামী দিনে। এবং যে কথাটা না বললেই না হয়, এখানে সবাইকে যারা যারা রিসোর্স পার্সন ছিলেন, ডক্টর কনক দা এবং আমাদের সিনিয়র সাংবাদিক ছিলেন মানুষ দা, কৃষ্ণেন্দু দা, এরা তো বলেছেনই এবং যথেষ্ট ভাবে সেখানে আমরা সমৃদ্ধ হয়েছি। আমরা অনেকেই বুকে হাত দিয়ে বলতে পারবো না আইনটা নিয়ে আমরা কতটা সচেতন ছিলাম বা এর কি কি করণীয় আছে, ওই তথাকথিত যে 4টে জিনিস রয়েছে এটার বাইরে আমরা কতটা জানি সেটা অনেকেই জানি না, অনেকেরই না জানা রয়েছিল। আজকের এই কর্মশালাটা অনেকভাবে সমৃদ্ধ করেছে এবং সব শেষে যে কথাটা না বলেই পাচ্ছি না, আজকের যে মঞ্চ সজ্জাটা ছিল সেটা কিন্তু অসাধারণ ভাবে দৃষ্টিনন্দন ছিল এবং আমার মনে হয় এই ধরনের কর্মসূচিগুলিতে মানুষকে আকৃষ্ট করার ক্ষেত্রে শুধুমাত্র আমাদের সাংবাদিকদের একটা কর্মশালা, এই ধরনের মঞ্চসজ্জা না, প্রচার দিকটা সেই জায়গাটা এরকম ভাবে দৃষ্টিনন্দন বিষয়গুলো মানুষের মাঝখানে নিয়ে যেতে হবে। কারণ একটা সোশ্যাল স্টিগমা তো রয়েছেই এইচআইভি এইডস নিয়ে আমাদের, সেখানে যত বেশি দৃষ্টিনন্দন হবে আমরা বোধহয় তত বেশি মানুষের মাঝখান থেকে জড়তাটা কাটাতে পারবো। এবং অবশ্যই আবারও বলছি, আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা কিন্তু ভীষণভাবে লাভবান হয়েছে আজকের এই কর্মশালায়। অনেক অনেক ধন্যবাদ তোমাদের। অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা শুনলেন এবং আমরা সত্যি অর্থেই এই বিষয়টা বলতে চাইছি আজকে যে কারা জানবেন এবং এইচআইভি এইডস নিয়ে, এইচআইভি এইডস সম্পর্কিত যে আইন ইতিমধ্যেই চলে এসছে, সেই আইন প্রয়োগের ক্ষেত্রে আমার আপনার ভূমিকা কি হবে। আপনারা যারা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা পথে ঘাটে প্রতিদিন হয়তোবা আমাদেরই আশপাশে এইচআইভি আক্রান্ত রোগীদের সঙ্গে নিয়ে চলছি, দেখছি, চিনছি, তাদের সঙ্গে আমাদের ব্যবহার কেমন হবে যদি দুর্ব্যবহার করি এবং সেটা যদি প্রকাশ্যে আসে, যার সঙ্গে করছি তিনি যদি নালিশ করেন, তাহলে শাস্তি কি, কবে, কোথায়, কেমন করে, ইত্যাদি বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের এই কর্মশালায় অনেকে হাজির হয়েছিলেন। এই বার্তাটুকু আমরা আবার আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যাতে আরো বৃহত্তর মানুষ এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন, কথা বলতে পারেন। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। শুভজিৎ বাবু, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এরকম একটা প্রোগ্রাম করার জন্য। কিন্তু আমি এটার সঙ্গে একটু জড়িত বলে আমি অনেক মানে দেখেছি, যেমন আমার এলাকাতে মানে হাতে ইঞ্জেকশন নেয় কিন্তু এই ছয়নি হেপাটাইটিস সি হয়েছে, ভৌমিক ট্রিটমেন্টে আছেন। কিন্তু আমার মনে হয় যেটা আপনি যেটা তুলে ধরছেন বা সিনেমার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে নেশা জাতীয় জিনিসটা আপনারাও চেষ্টা করছেন, এই সত্যি আমার অনেক বেশি বেড়ে গেছে। যখন ভর্তি হয় হসপিটালে কোনো নেশার রোগী ভর্তি হয় তখন কিন্তু প্রথমেই হেপাটাইটিস সি এবং এইডস মানে পরীক্ষা করা হয় এবং এটা গার্জিয়ানের সইও নেওয়া হয়। আমি দেখেছি এটা সইও নেওয়া হয়। কিন্তু আমার যতটুকু মনে হয় এটাকে যদি দূর করতে হয় তাহলে সরকারের একটা ভূমিকা নিতে হবে। সরকার হলো মেইন। আপনি যখন একদম পুরোপুরি নির্মূল করে দেবেন তখন দেখবেন আস্তে আস্তে মানে এইডস এবং হেপাটাইটিস সি বি কমে আসবে, ট্রিটমেন্টের মাধ্যমে এরা বেঁচে যাবে। কিন্তু সরকার যদি নেশাটাকে একদম মানে
গুড়িটা যদি কেটে ফেলে দিতে পারে, উঠতে ফেলে দিতে পারে, তাহলেই কিন্তু বাঁচার সম্ভাবনা আছে। নাহলে আপনারা যতবারই প্রোগ্রাম করুন, সিনেমা করুন, যা কিছু করুন, এটা কিন্তু কোনো মতেই বন্ধ হবে না, বরং বেরিয়ে যাবে, বাঁচতে এমন একটা জায়গায় যাবে। অনেকের আমি দেখেছি মৃত্যু হয়েছে, জানেন, হাতে ইঞ্জেকশন নিতে গিয়ে মানে এয়ার ঢুকে জায়গাতেই স্পট ডেট হয়ে গেছে। আমার জানা মতো, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, আপনারা জানেন, আমি জানি, আমার অভিজ্ঞতা আছে। আমি এটা নিয়ে অনেক কিছু আমি দেখেছি, সামনে কিভাবে নেয় সেটাও দেখেছি, আমার সবকিছু জানা আছে। আমার মনে হয় যেটা সরকার যদি চেষ্টা করে যে আমি এটাকে নির্মূল করে দেব, একদম কাকরোলের গুড়িটাকে উল্টে ফেলে দেব, তাহলে এই HIV এবং হেপাটাইটিস C-B আস্তে আস্তে তারা সুস্থ হয়ে উঠবে এবং বেঁচে যাবে। আর নতুবা আপনারা যতই প্রোগ্রাম করুন, সিনেমা করুন, তাতে কোনো কিছুতে লাভ হবে বলে আমি গার্জিয়ানের সাথে মনে করি এটা কোনো আশা আমি আরো দেখতে পাচ্ছি না। কারণ এটা সরকারের পুরোপুরি দায়িত্বটা নিতে হবে সরকারকে। আপনারা মিডিয়া ম্যান, আপনারা সুন্দরভাবে উপস্থাপনা করেন, আপনারা বুঝান, গার্জিয়ানদের বুঝান, কিন্তু নির্মূল করার দায়িত্বটা কিন্তু সরকারের। সঙ্গে থাকি। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আপনি যতবার করে সরকার শব্দটি উচ্চারণ করলেন, ততবার করেই উচ্চারণ করা দরকার যে নির্মূল করার দায়িত্ব আমাদেরও। নির্মূল করার দায়িত্ব আসলে প্রতিটি পেশার মানুষজনদের। সরকার তো একটি কনসেপ্ট, সরকার শব্দটা একটা, আমি যদি বলতে পারি খুব সহজ ভাষায়, একটা প্রক্রিয়া। মানে এই কাঠামোটাকে আমরা সরকার বলি, যে কাঠামোতে চাকরিজীবীরা থাকেন, যে কাঠামোতে দফতর থাকে, যে কাঠামোতে সাধারণ মানুষ থাকে, যে কাঠামোতে আপনি থাকি। আমরা আজকে যেমন সাংবাদিকদের সকলে মিলে দফতরের তরফ থেকে বলা হয়েছে এই বিষয়গুলো আমাদের করতে হবে। এবার সাংবাদিকরা, শ্রদ্ধেয় গুণী সাংবাদিকরা যারা ছিলেন, তারা যদি এই বিষয়গুলো কিছুই না করেন, তাহলে কেমন করে হবে? ঠিক একইভাবে বিভিন্ন দফতর, ধরুন বিদ্যালয় শিক্ষা দফতরকে বলা হচ্ছে নিয়মিতভাবে, বিদ্যালয় শিক্ষা দফতর তো একটা কনসেপ্ট, সেখানে তো অনেক আধিকারিকরা থাকেন, অনেক কর্মীরা থাকেন, ছাত্রছাত্রীরা থাকেন, তাদের অভিভাবকরা থাকেন, এই সব কিছুকে নিয়ে বিদ্যালয় শিক্ষা দফতর। এবারে শিক্ষক শিক্ষিকারা যদি মনে করেন তারা স্কুলে এই নিয়ে কথা বলবেন না, তাহলে কেমন করে কি হবে? কেমন করে সরকার কি করবে? আমার মনে হয় সরকার অবশ্যই করবে, সরকারের নানা পলিসি এবং গাইডলাইন ইত্যাদি আছেও বটে, কিন্তু এগুলোকে প্রয়োগ করার ক্ষেত্রে আমরা এক একজন ব্যক্তি বিশেষ কি করছি, এক একটি দফতরের আধিকারিকরা, কর্মীরা কতটা সরকারের পলিসিগুলোকে মান্যতা দিতে চাইছেন, সেই জায়গাটাতেও কিন্তু আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি সুপ্রভাত দেবনাথ বলছি। টেলিভিশনের সাউন্ডটা একটু কমাতে হবে, তাহলে আমরা কথা শুনতে পারবো, না হলে ইকো হচ্ছে কথা। হ্যাঁ বলুন। বলছিলাম মানে আজকের এই প্রোগ্রাম সম্পর্কে ঠিক এই মুহূর্তে কিছু বলবো না, আমি মানে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে আমি একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আজকে যে সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে যে প্রোগ্রামটা হলো, এই প্রোগ্রামটার আমি একজন সাক্ষী। শুধু সাক্ষী মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে আমি আমার সাংবাদিকতার জীবনে এত দারুণ, এত সুশৃঙ্খল, এত সুবিন্যস্ত মানে একটা প্রোগ্রাম আমি দেখেছি। মানে জাস্ট এই মুহূর্তে বিশেষ করে আপনাকে পেয়ে, আপনার যে কিনোটটা দিয়েছেন, আপনার যে পুরো বিষয়টা উপস্থাপন করেছেন, এটা সত্যি মানে আমি এক বাক্যে জাস্ট পূর্ণিশ জানাচ্ছি, আর কিছু বলবো না। মেনি মেনি থ্যাঙ্কস। অনেক ধন্যবাদ। এই কারণে একটা লাইন বলবো, আপনারা সব শেষে যে মেসেজটা দিয়েছেন যে অন্ততপক্ষে এই হলে যারা আছি আমরা যেন রাজ্যের প্রত্যেকটা কর্নারে যেন আমরা বিষয়টাকে ছড়িয়ে দিই, একটা ভালো মেসেজ পেয়েছি। আমি অত্যন্ত আপ্লুত। আবারও ধন্যবাদ, রাখছি। কি সুন্দর করে আপনি সবটা বুঝিয়ে বললেন। এই যে আপনার মানে আমি যদি বলি যে আপনি খুশি হয়েছেন, আপনি জেনেছেন বলে খুশি হয়েছেন, বা আপনি শিখেছেন বলে খুশি হয়েছেন বলছেন, এটাই আসলে দরকার। ঠিক
ঠিক এইভাবে আমরা প্রত্যেকে যদি এইচআইভি সম্পর্কে জানি, এইডস সম্পর্কে জানি, আমাদের ছেলে মেয়েদের জানাই এবং এই বিষয়গুলো নিয়ে বৃহত্তর দরবারে কথা বলি, আমাদের সংস্থা, সংগঠন, ক্লাব, পাড়া ইত্যাদি জায়গাতে গিয়ে কথা বলি, তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ বাঁচাতে পারবো। আরো এক বন্ধু এসছেন, কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি অভিষেক দে বলছিলাম। আজকের প্রোগ্রামে আমরা ছিলাম সাক্ষী হিসাবে। দুর্দান্ত একটি প্রোগ্রাম ছিল এবং সবচেয়ে ভালো যেটা হয়েছে, আমরা আইন সম্পর্কে অনেক কিছু জানতাম না। যারা নিয়মিত এইডস এর ব্যাপারে নিউজ করে, সে ব্যাপারে আমরা আজকে অনেক কিছুই জানলাম। ধন্যবাদ জানাই ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটিকে এবং ব্যক্তিগতভাবে আপনাকেও, যে আপনি একটা দারুণ প্রোগ্রাম সঞ্চালনা করেছেন। অনেক কিছু, অনেক ডাটা আমরা দেখতে পেয়েছি, আমরা জানতাম না সেগুলো। এবং আশা করবো আগামী দিনও দপ্তর এরকম আরো উদ্যোগ নেবে, মিডিয়ার সাথে নিয়মিত একটা ওয়ার্কশপ করবে। পাশাপাশি যে ডিস্ট্রিক্ট গুলি আছে, যেরকম ধরুন ধলাই, নর্থ, সাউথ, গোমতী, সেখানে যাতে এরকম নিয়মিত ওয়ার্কশপ হয়, সেই আশাটুকুই রাখবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে অভিষেক। আপনিও সেই আয়োজনে যুক্ত ছিলেন একেবারে শুরু থেকে এবং আমরা প্রত্যেকেই জানি যে আপনি একটি দারুণ ভূমিকা সেখানে পালন করেছেন। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। আসলে ঠিক এইভাবেই আমরা হাতে হাত রেখে একসঙ্গে সকলে মিলে এবং সমস্ত ভেদাভেদ ভুলে, জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি ইত্যাদি ভুলে আমরা সকলে মিলে যদি এই রোগ সম্পর্কে জানি এবং জানাই, তাহলেই ভালো হবে, তাহলেই মানুষের মঙ্গল হবে। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে বলেছিলাম আলোকিত জনগণের জন্য। কিছু দেখেছেন আলোকিত কিনা? আসলে আগে আমার ইচ্ছে রাখতে হবে আমি কি করব। দেখুন না দাদা, আমাকে খারাপ চোখে দেখবেন না। এই যে প্রোগ্রামটা, আপনাদের কি দরকার ছিল? কেন? কি হবে? আমাদের বিজ্ঞাপন দাও, এই দাও, সেই দাও। মানুষকেও ভালোবাসতে হবে, মানুষ আমাদেরকে দেবে। নমস্কার। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। মানুষকে ভালোবাসতে হবে এবং তাহলেই মানুষ দেবে। আপনি ঠিকই বলেছেন। এই মানুষকে ভালোবাসার বিষয়টিকে কেন্দ্র করেই আমরা বলছি যে জীবনকে ভালোবেসে, জীবনকে ভালোবাসতে হবে। আর আপনারই ঘরের, আমারই পাশের বাড়ির কোনো ছেলে বা মেয়ে যদি এইচআইভিতে আক্রান্ত হয়, তাহলে তার দুঃখ এবং কষ্ট, তার যন্ত্রণা, তার দরদ আমাকে আপনাকেও ছুঁয়ে যাবে। আমাদের আজকের এই আয়োজনে আমরা ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি যে সেখানে অত্যন্ত প্রশংসিত হয়েছে একটি তথ্যচিত্র এবং তার নির্মাতা আমাদের সেই মানে তথ্যচিত্রটির নির্দেশক বিরাট রায়চৌধুরী, তিনি নিজে সেখানে উপস্থিত ছিলেন। আমরা তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করি। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বিরাট, শোনা যাচ্ছে আমাদের কথা? হ্যাঁ 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 সুব্রত, শোনা যাচ্ছে। ইয়েস। প্রথমেই আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমরা, যে আজকে আমরা দেখেছি সকলে মিলে যে PB24 এর দৌলতেও আমরা জেনেছি যে আপনার নির্দেশিত তথ্যচিত্র ইতিমধ্যেই দেখানো হয়েছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা এসে সেটি দেখেছেন। আপনার কাছ থেকে জানতে চাইবো একদম শুরুতেই যে আপনি যেহেতু সিনেমা চর্চা করেন, না না ইটস ওকে, আমরা সেটাই জানতে চাইছি যে এই বিষয়টিকে বাছা কেন, মানে ইনজেক্টিং ড্রাগ ইউজ, ড্রাগ এডিকশন, এই বিষয়টিকে নিয়ে কেন হঠাৎ করে একটি তথ্যচিত্র নির্মাণের ভাবনা মাথায় এলো? ঠিক ঠিক ঠিক। না, এমনিতে ফিল্ম মেকিং যখন আমি শুরু করি তখনই মানে মেইন ওটাই ছিল যে সোশ্যাল ইস্যুস কিছু যদি একটা ডিফারেন্স কোনোভাবে এদিক ওদিক করে, মানে আমাদের সিনেমার থ্রুতে, তো ওটাই প্রথমে তো ডকুমেন্টারি ছিল যেটা একটা টপিক। তারপরে আমরা সোশ্যাল ইস্যু আমরা ধরলাম হচ্ছে গিয়ে বাচ্চারা যে এডুকেশন পাচ্ছে না, এডুকেশনের সিস্টেমের যে মানে স্কুলগুলোর অবস্থা, ওগুলো নিয়ে আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্টাল আমরা বানিয়েছিলাম। তারপরে আমরা ভাবলাম যে আরো কি সোশ্যাল ইস্যু হতে পারে। তখন আমরা দেখলাম যে এইডস এর কারণে মানে ত্রিপুরা ওয়ান অফ দ্য হাইয়েস্ট কেসেস ইন্ডিয়াতে, মানে হাইয়েস্ট না হলেও ওয়ান অফ দ্য হাইয়েস্ট কেসেস। আর আজকে ওয়ার্কশপে তুমি বললে যে প্রতিদিনকে দিন কেসেস অ্যাটলিস্ট 5 কেসেস দিনকে দিন বাড়ছে। তো ওইসব কারণে তারপরে আমরা একটু রিসার্চ করলাম, যে ডকুমেন্টারি 2-3টে আমরা দেখলাম, দেখে আমরা বুঝলাম যে দুভাবে ইনজেক্ট হয়। একটা তো সিরিঞ্জ দিয়ে হচ্ছে, বিভিন্ন সবাই মিলে রিইউজ করছে সেম জিনিসটা,
আর আরেকটা নাকি ওরা বলে চেজিং, একটা হচ্ছে ইনজেক্টিং, আরেকটা হচ্ছে গিয়ে চেজিং। চেজিং হচ্ছে গিয়ে যদি ওই মানে স্মোক করে যদি অন্যভাবে ওটা সেবন করা। তো ওই দুটো সিন ছিল। তো আমরা তারপরে আরো কারোর সাথে আমরা অন্যান্যদের সাথে কথাবার্তা বললাম, আমরা দেখলাম কি করে হয়, কি করে না হয়, কি করে স্প্রেড হচ্ছে জিনিসটা। স্প্রেড ওই বন্ধু বান্ধব কলেজে ওভাবে করে স্প্রেড হচ্ছে। তো ওখান থেকে আইডিয়া করতে করতে আমরা ব্রেইনস্টর্মিং করতে করতে তারপরে বললো একজন, আমার একটা টিমেরই একজন মেম্বার, যে এমন করা যায় যে মাকে বা কোনো ফ্যামিলি মেম্বারকে ও ব্ল্যাকমেইল করছে যে টাকা লাগবে ওর। তো ওইখান থেকে যে তারপরে বন্ধুরাও ইনভলভ, ওই সব মিলিয়ে একটা আইডিয়া ওটার জন্য আফটার ম্যাথ পুরোটা মিলিয়ে। ঠিক। আরেকটা বিষয় যেটা জানতে চাইবো, এই যে মানে তথ্যচিত্রটি নির্মিত হলো এবং সবটাই ত্রিপুরাতে, মানে শহর আগরতলাতে তার শুটিং হয়েছে, তার কাজ হয়েছে, সেখানে যারা পার্টিসিপেট করেছে তারা কতটা বিষয়টি নিয়ে ইন্টারেস্টেড ছিল, নাকি এটাকে শুধুই একটা প্রফেশনাল কাজ হিসেবে তারা দেখেছেন? না, ঠিক ঠিক ঠিক, এটা গুড কোশ্চেন। তারা, আমি তাদেরকে যখন বললাম সবাই তো নর্মাল ঠিক আছে, তারপরে ফার্স্ট রিডিং এর পরে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে কেমন লাগলো কি, মানে ওরা ফিডব্যাক অনুযায়ীও ওদের মানে ওরা ইনভেস্ট ছিল প্রজেক্টটাতে প্রথম দিন থেকেই, মানে ফার্স্ট রিডিং এর পর থেকেই ওরা বলছে না ভালো লাগছে, আমরা ক্যারেক্টার ঠিক বুঝতে পারছি, সব ঠিক আছে। আর এটা যেহেতু প্রেজেন্ট সিনারিও, এটা একদম মানে এক্স্যাক্টলি প্রেজেন্ট সিনারিও, ওরা বলছে যে না আমার এদিকে চেনা এমন এমন হচ্ছে, এদিকে চেনা এমন এমন হচ্ছে। তো ফার্স্ট ডে থেকেই ওরা ইনভলভ ছিল। আর আর্টিস্টরা, আমি বলতে চাই তোমার এই শো থেকে যে আর্টিস্টদের মধ্যে সবাই খুবই ভালো ছিল। এমনিতে সবাই তো থিয়েটার আর্টিস্ট, আমরা আগরতলাতে প্রচুর ট্যালেন্ট, ত্রিপুরাতে প্রচুর ট্যালেন্ট। আর একজন যে মেইন লিড ছিল ও অ্যাক্টিং ডেবিউ বলা যায় এটা ওর। ও আন্ডার 19 খেলেছে ত্রিপুরা থেকে, এখনো খেলছে আন্ডার 21 বা আন্ডার 23 এক্স্যাক্টলি। ওর ডেবিউ ছিল, অ্যাক্টিং ডেবিউ। তো ওকে আমরা খুঁজে পেয়েছি, ওই একটা সিনেমাটোগ্রাফারের ভাই, ওকে আমরা খুঁজে পেয়েছি। তারপর ও দেখলাম যে অ্যাক্টিং খুব ভালো করে, খুব ইজিলি করতে পারে। তো বাকি সবাই আমাদের থিয়েটার আর্টিস্ট, আর ও ছিল, আর আমাদের ওই মধুমিতা ম্যাডাম ছিল। ঠিক। হোয়াট নেক্সট, মানে এখান থেকে তারপরে এর পরের ভাবনা কি ডিরেক্টর হিসেবে আমরা যদি জানার চেষ্টা করি? এরপরে ভাবনা ওই একটা সোশ্যাল ইস্যু কিছু একটা নিয়ে, মানে তারপরে মেবি সিরিজ কিছু একটা বা মিনি সিরিজ কিছু একটা সোশ্যাল ইস্যু নিয়ে। অনেক অনেক ধন্যবাদ, কনগ্রেচুলেশনস। থ্যাংক ইউ সুব্রত। আমাদের আজকের এই আলোচনায় আপনারা শুনছেন একের পর এক আমরা এই বিষয়গুলো তুলে ধরছি, এবং যারা এই প্রজন্মের, যারা এখনকার ছেলে মেয়ে, তারা কি ভাবছেন, তাদের কি বক্তব্য, তারা তাদের ক্যামেরার দৃষ্টিতে কি দেখাতে চাইছেন মানুষকে, তারা কি লিখছেন, তারা কি বলবেন, এই সবটা মিলিয়ে আমরা সাংবাদিকরা যারা এই রাজ্যে কাজ করছেন তাদেরকে আজকে বলতে চেয়েছি যে আসুন আমরা সবাই মিলে বিষয়গুলো জানি, সবাই মিলে এই বিষয়গুলো নিয়ে চর্চা করি, এবং তারপর তারা আপনাদেরকে জানাবেন আপনারা কি বলতে চাইছেন, আপনাদের কি ভাবনা, আপনারা কিভাবে দেখছেন বিষয়গুলোকে। সব মিলে এই আয়োজনে আপনারা যারা সামিল হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং একটু শুনি যে আজকে তথ্য সংস্কৃতি দপ্তরের যিনি অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য তিনি উপস্থিত ছিলেন, তিনি সেখানে কি বললেন শুনুন। আমাদের মানব সভ্যতার যে কয়েকটা ডিজাস্টার্স জিনিস আসতে পারে বা অলরেডি এটা নিয়ে এপ্রিহেনশন আছে বা অনেক দেশের মধ্যে সাফার্ড হয়েছে, তার মধ্যে এইডস একটি অন্যতম। প্রকৃতপক্ষে যে বিশ্বব্যাপী যে ডেভেলপমেন্টাল যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভের মধ্যেই ইন্ডিয়ান্স তৈরি করার মতো ক্ষমতা এই এইডসের আছে, এইচআইভি এবং তার পরবর্তীকালে এইডসের মধ্যে আছে। এখন এটা নিয়ে যেখানে বিস্তৃতভাবে আলোচনা করা হবে, আমরা যারা সিভিল কম্পারেটিভ, আমরা যারা টেকনিক্যাল বিষয় সম্পর্কে অবগত না, তাদেরও যেরকম আমরা প্রিলিমিনারি আইডিয়া থেকে যেটা জানি, তার মধ্যে হচ্ছে গিয়ে যেগুলো আমরা তার রেসপন্সিবল বা ফ্যাক্টর বলি, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ওয়াইড স্প্রেড যে ল্যাক অফ অ্যাওয়ারনেস, সবচেয়ে বড় কথা সচেতনতার অভাব, এটার মধ্যে একটা অন্যতম কারণ। সেকেন্ড যদি আমরা বলি, একটা তিনটা ট্রায়াঙ্গেলের মতো ইস্যু এই কনসেপ্টের সঙ্গে জড়িত। একটা হচ্ছে গিয়ে ডিনায়াল, আরেকটা হচ্ছে গিয়ে একটা স্টিগমা অ্যাজ ওয়েল এজ দ্য ডিসক্রিমিনেশন, সামাজিক চ্যুতি থেকে আমাদের মধ্যে একটা ডিনায়ালের যে টেন্ডেন্সি কাজ করে, এটাও তার ক্ষেত্রে একটা অন্যতম কারণ বা বাধা। এবং আমাদের রাজ্যে না হলেও অনেক জায়গাতেই সারা বিশ্ব যে তার মধ্যে যে জেন্ডার ডিসক্রিমিনেশন আছে, লিঙ্গ বৈষম্য, তার সঙ্গেও এটা অঙ্গ প্রত্যঙ্গ জড়িত। তো সেই জায়গায় এইডসের মোকাবেলার ক্ষেত্রে একটা আদর্শ ভ্যাকসিন হিসাবে টার্ম করা হয় এডুকেশনকে, এবং যখনই মাস এডুকেশনের কোশ্চেন আছে
বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য রোল প্লে করে মিডিয়া জগৎ। সে মিডিয়া কালক্রমে চেঞ্জ হয়েছে, আজকে অনেক বেশি ভাইব্রেন্ট মিডিয়া, প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, ওয়েব মিডিয়া হোক, সোশ্যাল মিডিয়া হোক। আজকে এখানে ইংল্যান্ডের ইলেকশনের রেজাল্ট আমরা এখানে বসে দেখছি, আমেরিকার কোন জায়গাতে কি হচ্ছে, বিশ্বকাপের খেলা সেগুলো লাইভের মারফত দেখছি। সবকিছুর মারফত আমাদের কাছে এখন সারা বিশ্ব একটা গ্রামের মতো। সে গ্রামের মধ্যে যদি মেসেজ কনভে করতে হয়, আজকের তারিখে অতীতেও ছিল না, আজকের তারিখেও মিডিয়ার সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে মিডিয়া কিভাবে করতে পারে, এখানে নিশ্চিতভাবে যারা রিসোর্স পার্সন আছেন তারা বিশদে জানবেন, আমরা সে সম্পর্কে এতটা ওয়াকিবহাল না। কিন্তু একজন পাঠক হিসাবে মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট তো সবাই আমরা বেসিক্যালি, দিস ওয়ে অর দ্যাট ওয়ে, তারই একজন স্টেক হোল্ডার হিসাবে আমরা বলতে পারি যে কিভাবে করতে পারে। কথা হচ্ছে এটাকে এখানে একটা বিস্তৃতভাবে কথা বলা যেটা গ্রহণযোগ্য হবে সবার কাছে। সেকেন্ড, যদি আমরা বলি যে এটার সঙ্গে একটা সাপোর্টিং এনভায়রনমেন্ট তৈরি করা, ক্যাপাসিটি বিল্ডিং তৈরি করা, ক্যাপাসিটি বিল্ডিং এর কাজে অংশগ্রহণ করা একটা মিডিয়ার একটা উল্লেখযোগ্য কাজের মধ্যে পড়ে, যেটা মিডিয়া করতে পারে। আমরা অনেকে চাইলেও করতে পারবো না, কিন্তু মিডিয়ার সঙ্গে একজন সংশ্লিষ্ট লোক এটা করতে পারেন। একটা এনাবেলিং এনভায়রনমেন্ট তৈরি করা, পাশাপাশি সবকিছুর পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এডুকেটিং টু অল, সবাইকে শিখিয়ে দেওয়ার জন্য, মেইন স্ট্রিমিং দ্য ইস্যু, সমাজের জন্য যেটা একটা বড় ইস্যু তার মধ্যে মিডিয়ার একটা বিরাট বড় রোল প্লে করে। সর্বশেষে যেটা রোল প্লে করে, একদিকে যেমন সবাইকে অ্যাওয়ারনেস করা, পাশাপাশি অন্য যারা স্টেক হোল্ডার আছেন, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, পলিসি ডিসিশন যারা নেন, তাদের সবার কাছে জিনিসটাকে পৌঁছে দেওয়া অ্যাকচুয়াল রিয়েলিটি কি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এইডস কন্ট্রোল সোসাইটি আজকে এখানে যে উদ্যোগ নিয়েছেন, সারা রাজ্যের মধ্যে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য এই মিডিয়া সার্থকভাবে লাভ করবে, যেটা এখানের মধ্যে বলা হচ্ছিল, বা পরবর্তীকালে ডক্টর সঞ্জীব দেববর্মা এবং পরবর্তীকালে যারা রিসোর্স পার্সন আছেন তারা নিশ্চিতভাবে বিশেষভাবে বলবেন যে এই মিনেজকে, এই ভবিষ্যতের বিপদকে চেক করতে গেলে সবার সহযোগিতা দরকার, এবং সবার সহযোগিতার মধ্যে যারা যারা উল্লেখযোগ্য লিড রোল করেন তাদের মধ্যে মিডিয়া জগতের সঙ্গে সংশ্লিষ্টরা অন্যতম। তাই সমাজের সর্বক্ষেত্রে বিভিন্ন ভাইব্রেন্ট ইস্যুতে আপনারা যেমন এগিয়ে আসেন, এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য আপনারা নিশ্চিতভাবে এগিয়ে আসবেন বলেই নিশ্চিতভাবে আজকে এখানে একটা সেপারেটলি মিডিয়ার সকল ডিগনিটারিজ, আমার সাংবাদিক দাদা দিদিরা, আর বাকি যারা যারা এসছেন সকলকে আমার প্রণাম। আমাদের এই সিনেমাটা আফটার ম্যাথ, তার আগে একটু কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। নমস্কার সুব্রত দাদা, আমার প্রথমে অনেক অনেক শুভেচ্ছা আজকের এই বিষয়টা তুলে ধরার জন্য। অ্যাকচুয়ালি আমিও একজন সাংবাদিক প্লাস পড়াশোনার সাথে যুক্ত রয়েছে। তো আমি আজকে যে কথাটা বলতে চাইছি যে শুধু হলঘরের মধ্যে এরকম হলের মধ্যে শুধু প্রোগ্রাম করলে হবে না, বিভিন্ন স্কুলগুলি যেগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলি, ওইগুলোর মধ্যেও তোমাকে আমাদের সকলকে সচেতনা করতে হবে যারা ছাত্রছাত্রী রয়েছে। 2024-এ জানুয়ারি মাস থেকে অর্থবর্ষে যে ইয়ারটা রয়েছে, জানুয়ারি মাস থেকে মার্চের 18 তারিখ পর্যন্ত 5330 জন এইচআইভি এবং এইডসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে শুধু 558 জনই রয়েছে ছাত্র। না, এটা জানুয়ারি থেকে মে পর্যন্ত হয়নি, এটা এখন পর্যন্ত সারা রাজ্যে এতজন আক্রান্ত। হ্যাঁ, আমার কাছে ঠিক ডাটাটা নেই, আমি বলেছিলাম যে জানুয়ারি থেকে মার্চের 18 পর্যন্ত। তো এর মধ্যে 558 জনই রয়েছে যে শুধু ছাত্র। কিন্তু আজকালকার দিনে ছাত্রদের মধ্যে বেশিরভাগ এইডস এর প্রভাবটা বেশি ফেলছে, কারণ বিভিন্ন সময় দেখা যায় যারা হাতের শিরা দিয়ে যারা সিরিজ পোস্ট করে এবং যারা ড্রাগস এডিক্টেড, তাদের মধ্যে এখন বেশি ছড়াচ্ছে এটা। এবং 2024 এবং 23-এর অর্থবর্ষে বছরে 23শে নভেম্বর পর্যন্ত এইডস এবং সেই সংখ্যা ছিল 5287 জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ছিল 4262 জন। এবং আমার মনে হয় এই সংখ্যাগুলো দেখে দেখে বললে ভালো। আপনি দেখে বলছেন কিনা আমি জানি না, তবে আপনি যে বিষয়টিকে নিয়ে বলছেন আমরা ওই বিষয়টিকে বেশি প্রাধান্য দিচ্ছি। আর কিছু বলবেন বিষয়ের ওপরে? না, সেই বিষয়টার উপর আর কিছু বলার নেই। অনেক ধন্যবাদ, আপনি টেলিফোন করেছেন এবং নিজের মতামত আমাদের সঙ্গে ব্যক্ত করেছেন। আমাদের রাজ্যে এখন পর্যন্ত কতজন আক্রান্ত, কিভাবে আক্রান্ত, এগুলো সব ওয়েবসাইটে আছে, আপনারাও দেখতে পারবেন। আপনারা যারা প্রতিদিন নেট ঘাটেন এই বিষয়গুলো নিয়ে চর্চা করতে পারবেন। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন?
বন্ধু টেলিফোন করেছিলেন। আমরা চেষ্টা করব, যদি আপনি আবার কথা বলতে চান আমরা নিশ্চয়ই আপনার কথা শুনব। আমরা আরেকবার বিরাটের কথা শুনি, তিনি আজ অনুষ্ঠান মঞ্চে কি বলছিলেন। আফটার ম্যাথ যেমন সুব্রতা বললেন, আর্টিস্ট, টেকনিশিয়ান প্লাস পোস্ট প্রোডাকশনে যারা যারা ছিলেন সকলে ত্রিপুরার মাটিতে, সকলে ত্রিপুরা থেকে ছিলেন। এডিট করেছেন ত্রিপুরার এডিটর, সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে ত্রিপুরার লোকজনই সব এটাতে জড়িত ছিলেন। আমি অসংখ্য আনন্দিত। আমি থ্যাংক ইউ জানাতে চাই ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটিকে আমাকে এখানে মঞ্চে একটা অপরচুনিটি, চান্স দেওয়ার জন্যে, আপনাদের সকলকে আফটার ম্যাথ সিনেমাটা দেখানোর জন্যে। কারণ এই মঞ্চে, এই ওয়ার্কশপে এর থেকে বেটার প্লেস আর হতে পারে না আমাদের এই সিনেমাটা দেখানোর জন্যে। আর বেশি কিছু তো বলার নেই। আমাদের ত্রিপুরা ফিল্ম ফ্যাক্টরির প্রথম ডকুমেন্টারি ছিল, প্রথম ডকুমেন্টারি আমরা বানাই, ফিউ মিনিটস, মোর দ্যান 30 মিনিটস। তারপরে ডকুমেন্টারির পরে একটা শর্ট ফিল্ম, তারপরে এই আফটার ম্যাথ লং শর্ট ফিল্মটা। তো 3-4 বছর ধরে ত্রিপুরাতে নিজেদের মতো করে, নিজেদের ইনিশিয়েটিভ নিয়ে কাজ করে আমরা যা বুঝলাম সেটা হচ্ছে গিয়ে, আমাদের টিমের সবাই বুঝলো, একা আমি না, আর আপনারাও একই করবেন, যে স্টোরি রাইটার, স্ক্রিন প্লে রাইটার, সিনেমাটোগ্রাফার, এডিটার, ইভেন কি অ্যাক্টর, ওয়ার্ল্ড ক্লাস কিছু কিছু ট্যালেন্ট, মানে দুর্দান্ত, সবাই খুবই ট্যালেন্টেড ত্রিপুরাতে, ইমেন্সলি ট্যালেন্টেড, ইমেন্সলি ক্যালিবার। আর এই সবাইকে নিয়ে, সব রকমের আর্টিস্টদের নিয়ে যদি মেবি সরকার, মেবি গভর্নমেন্ট বা আমাদের আইসিএ ডিপার্টমেন্ট যদি কিছু রকম একটা ইনিশিয়েটিভ বা কিছু রকম একটা পদক্ষেপ নিতে পারে, তাহলে মেবি আমাদের এখানে একটা ছোটোখাটো ইন্ডাস্ট্রি, তো ছোটোখাটো ইন্ডাস্ট্রি বা ছোটোখাটো একটা ওয়ার্ক প্লেস গড়ে উঠতে পারে। একটা ইনিশিয়েটিভ গভর্নমেন্টের দরকার, একটা ইনিশিয়েটিভ আমাদের অফিসিয়ালদের, আমাদের রেসপেক্টেড ডিগনিটারিজ সবার তরফ থেকে দরকার। তাহলে মেবি আমরা একসাথে অনেকটা এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আমার বাড়ি, আপনারা যেতে যেতে তাদের প্রত্যেকের কথা আরেকবার শুনবেন। আমরা পপির কথা আপনাদের শোনাবো। পপি HIV আক্রান্ত এবং সে রাজ্যবাসীকে বলতে চাইছেন এখন প্রত্যেকদিন যে কিভাবে আমরা সবাই মিলে ভালো থাকতে পারি এবং কিভাবে মানুষকে বাঁচাতে পারি। আসুন আমরা সবাই মিলে দল বেঁধে ভালো থাকি, অন্যকে ভালো রাখি। আজ এই পর্যন্তই। যেতে যেতে পপির কথা শোনাবো, অন্যান্য অতিথিদের কথা আরেকবার একটু শুনুন। আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে। শুভরাত্রি। আমি আমার বাড়ি কাঞ্চনবাড়ি। আমার সাথে অনেক রকমের অত্যাচার হয়েছে, যেমন বলি আমার সাথে অনেক রকমের অত্যাচার হয়েছে, আমি সব কটা তো বলতে পারবো না। অনেক সময় যখন আমি আমার HIV আক্রান্ত হয়েছি সেটা জানতে পেরেছি, তখন আমাকে মেডিসিন খেতে দিত না আমার শ্বশুর বাড়ির লোক। আমি লুকিয়ে লুকিয়ে মেডিসিন খেতাম। আর যখনই আমি যখন মেডিসিন খেতাম, তখন যদি কেউ দেখে ফেলে সেদিন আমার আর নিস্তার নেই। সেদিন একেবারে মেরে আমাকে আত্মরা বানিয়ে দিত। কেন তুমি মেডিসিন খাবে? আমার হাজবেন্ড, উনি তো HIV মানে একদম মৃত্যু সজ্জায় যাকে বলে, একদম বেডের সাথে, বেড থেকে উঠতেই পারে না আমার হাজবেন্ড। তখন আমার শ্বশুর বাড়ির লোক বলে কি, আমাদের ছেলে তখন মারা যাবে, এখন তুমি মেডিসিন খেয়ে বেঁচে থেকে কি করবে? ওর সাথে তোমাকেও মরতে হবে। কিন্তু আমি ওদের কথায় কান না দিয়ে লুকিয়ে লুকিয়ে মেডিসিন খেতাম। আমি বাপের বাড়ির নাম করে হসপিটালে যেতাম, আর কাজের নাম করে হসপিটালে যেতাম। আমার পাশেই যে একটা ছোট হেলথ সেন্টার আছে ওখানে যেতাম। এরকম করে আমি আমার স্বাস্থ্যের, শরীরের করতাম, আমার স্বাস্থ্যকে রক্ষা করতাম। আর আমি যখন প্রেগনেন্ট হই, তখন প্রেগনেন্সির পরে আমি জানতে পারি যে আমার যে HIV আক্রান্ত হয়েছে। তখন থেকে আমি আমার শিশুকে, আমার ছেলে হয়েছিল, আমার ছেলেকে সবসময় আমি টেস্ট করাতাম। টেস্ট করিয়ে, আর ও এখন 1.5 বছর, ওর এখন সবকিছু টেস্ট শেষ। আমার সৌভাগ্য যে আমার ছেলে HIV হয়নি।
আর তারপর আমি ওখানে থেকে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে আসি, আর এখন কোনোদিন আর শ্বশুর বাড়ি যাই না। আর যে কোনো সময় ওরা বলে আমাদের বাড়িতে আসো না কেন। এই যে কয়েকদিন আগে গিয়েছিলাম ওদের বাড়িতে, আর আমি যখন ওখানে যাই আমার সাথে এমন ব্যবহার হলো, যেমন কাজের মাসির সাথে যেরকম ব্যবহার হয়, অনেকে তো কাজের মাসির সাথেও ভালো ব্যবহার করে, আমার তো এরকমও কোনো ব্যবহার করতো না ওরা। এরকম ভাবে আমি ওখানে, আর তারপর থেকে আর আমি কোনোদিন ওখানে যাই না। আমি বাড়িতে থেকে পার্লারের বিউটিশিয়ানের কোর্স করি, আমার পার্লার আছে, আমার পার্লারের সাথে 2 জন কাজ করে আমার পার্লারে, আমি 2 জনকে বেতন দিয়ে রেখেছি। আর তারপর এখন আমার পার্লার বেশ ভালোই চলছে, টিউশনি করি, পার্লার চালাই, এসব করে আমার ছেলেকে দেখাশোনা করি।